একটি চ্যানেলের মাধ্যমে শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে জনসাধারণের সামনে নিরপেক্ষ রাজনৈতিক নেতা হিসাবে তুলে ধরা হয়েছে। একটু সাথে দেওয়া ক্লিপগুলোকে আপনারাও লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা নিরপেক্ষ হলে একজন রাজনৈতিক নেতা তার দলের নেতাদের সমালোচনা খোলাখুলি করতে পারেন। যে বিষয়টি আজকে পশ্চিমবাংলা অভাববোধ করছে, একজন নিরপেক্ষ নেতার অভাব পশ্চিমবাংলায় 1970 সন থেকে চলে আসছে। আজ পশ্চিমবাংলা বিষয়ে আপনাদের কিছু বলবো। পশ্চিমবাংলার আবার সুদিন আসা আরম্ভ হয়েছে। পশ্চিমবাংলাকে সংশোধন করবার নেতা আমি দেখতে পাচ্ছি। আপনারা একটু মন দিয়ে শুনুন এবং সে বিষয়ে চিন্তা করুন। ইডি এবং সিবিআই যে অপদার্থতার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করিনি সাধারণ মানুষ হিসেবে। মাথা পর্যন্ত পৌঁছতে পারোনি, পাছে মাথা পর্যন্ত পৌঁছতে সেই জন্য মাঝপথে তদন্ত বন্ধ করে দিয়েছো। সব নজির আমি তুলে ধরবো। সিবিআই এত নির্লজ্জ কী করে হচ্ছে আমি তো এটা বুঝতে পারছি না, কার নির্দেশে? শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের যে বক্তব্যগুলো একটু শুনুন। ইডি সিবিআই সম্বন্ধে কিভাবে আলোচনা করেছেন। परमिशन मिलती है तब जांच करती है। सीबीआई के अलग से भी स्पेशल कोर्ट होते हैं। इंटरनेशनल क्रिमिनल्स को पकड़ने की शक्ति सीबीआई के पास है। ईडी वित्तीय घोटाला, किसी आदमी के पास बहुत ज्यादा ब्लैक मनी है, फाइनेंशियल इरेगुलरिटी है किसी डिपार्टमेंट में, हवाला जैसा इलीगल कोई काम हो रहा है तो वहां पर ईडी जांच करती है। संपत्ति को जब्त करने की और आपके अकाउंट को फ्रीज करने की शक्ति ईडी के पास है। विदेशों में छुपाए गए काले धन की जांच और उसे वापस लाने की जो क्षमता है वो ईडी के पास है। तो सीबीआई और ईडी दोनों सेंट्रल गवर्नमेंट की ऑर्गेनाइजेशन है और दोनों में कौन ज्यादा पावरफुल है ये एक এখানে রাজ্যপালও নিষ্ক্রিয়, তিনি কি করেন না করেন কেউ জানে না। তার বিরুদ্ধে গুচ্ছের অভিযোগও আছে, বিভিন্ন রকমের অভিযোগ। এক নম্বর, Bengali identity is at the forefront of West Bengal's political discourse. West Bengal's governor, Dr. C.V. Ananda Bose, watched the Bengali film Goodbye Mountain at a special screening arranged at the Raj Bhavan. Directed by সবাই ওম করো। দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জিকে 10 মিনিটে হিলিয়ে দেওয়া যায়। যার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা, তিনি অ্যারেস্ট হয়ে গেলেন, অথচ যিনি এই কেলেঙ্কারির মাথা তার অবধি হাত পৌঁছলো না সিবিআইয়ের। মাঝপথে থেমে গেল তদন্ত। আমি নমুনা দিয়ে বলে দেবো, একেবারে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। রাজীব কুমারের বিরুদ্ধে কিছু করা হলো না। অভয়ার কেসে সীমা পাহুজার মতো একজন অপদার্থ অফিসার, তার বিরুদ্ধে কিছু করা হলো না। এখনো পর্যন্ত সিবিআই পারে সেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে, সেটাও করছে না। এই পশ্চিমবাংলা থেকেই ভারতের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, এমনকি মাদার তেরেসাও পৃথিবী বিখ্যাত হয়েছেন। আরও কত নাম নেব। গর্বের বাঙালিদের নাম নিতে থাকলে এখন অনেক অনেক সময় লাগবে। তাই আপনারা চিন্তা করে নিন একটু, আরও আমাদের এই বাঙালির মধ্যে গর্বের আরও কে কে আছে। ইলেকশন কমিশনের বিষয়ে আর একটা প্রশ্ন করতে চাই যে ইলেকশন কমিশনকে এই এসআইআরকে পশ্চিমবঙ্গে করানোর জন্য রাজ্য সরকারের কর্মীদের ওপরেই মানে
আস্থা রাখতে হচ্ছে এবং রাজ্য সরকারের কর্মীরা যে রাজ্য সরকারের চাপের মধ্যে পড়ে রয়েছে সেটাও দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যেই যে সমস্ত শিক্ষকরা তাদেরকে এই কাজের জন্য মানে তাদেরকে আনা হয়েছিল বা তাদেরকে বলা হয়েছিল যে এই কাজ তাদের করতে হবে, তারা সেই কাজে অনাগ্রহী সে কথা তারা জানিয়েছেন এবং ফলে তাদেরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। পরিস্থিতিটা তো অনেক বেশি জটিল হয়ে উঠছে। এখন এমনকি বাঙালিদের ভারতে তথা পৃথিবীতে কোথাও রোজগার পাওয়ার সম্ভাবনা খুব কম। लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें কার নির্দেশে বা কিসের প্রভাবে, এটা তো দেখার দরকার আছে। আমি তো বারে বারে জানতে চেয়েছি, আমার ফেসবুক পোস্ট করেছি, একেবারে জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে ইলেকশন কমিশনের এতে সেটা পাঠানো হয়েছে যে এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এফআইআরটা করা হলো না কেন, কেন এই আলাদা ট্রিটমেন্ট পশ্চিমবঙ্গের জন্যে? এটা তো ঠিক নয়। তো দেখা যাক এই ঘাটতিটা আমার যে ঘাটতিটা তৈরি হয়েছে ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে, সেটা পূরণ হয় নাকি এই ঘাটতিটা আরও বাড়ে। যেহেতু আপনি ইডি সিবিআই এর প্রসঙ্গ তুললেন, সেই প্রসঙ্গে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে 2011 সালের পর থেকে এই রাজ্যে যে কোনো মামলাতে যখনই ইডি বা সিবিআই ঢুকেছে, সেই মামলার দায়িত্বভার হাতে পেয়েছে, দেখা গেছে যে যতগুলো মামলা হয়েছে তার একটারও সেভাবে নিষ্পত্তি হলো না। এখানে কি সিবিআই বা ইডির সঙ্গে রাজ্য সরকারের কোনো আঁতাত নাকি কেন্দ্র রাজ্য আঁতাত, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে। এটা সংশয় তৈরি হয়েছে এবং হওয়ারই কথা এবং যথার্থভাবেই হয়েছে। ইডি এবং সিবিআই যে অপদার্থতার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করিনি সাধারণ মানুষ হিসেবে। এরা দেখুন 6 বছর বাদে একজন পুলিশ অফিসারের অ্যান্টিসিপেটেড বেল ক্যান্সেল করতে গেছে, এবং সে এক আশ্চর্য ঘটনা। আমি এটা নিয়ে আলাদাভাবে আমি কথা বলবো, যে কারণে এখানে আর বলছি না, সে সময় আসছে। যে ইডি এবং সিবিআই এর যে অপদার্থতা, তাতে বিজেপির ওপর চাপ পড়ছে, আমাদের দলের ওপর চাপ পড়ছে। মানুষ ভাবতে শুরু করে দিয়েছে, সঙ্গতভাবেই মানুষ ভাববে, মানুষের ভাবনাকে তো আপনি আটকে রাখতে পারবেন না, যে বিজেপির সঙ্গে হয়তো তৃণমূলের একটা বোঝাপড়া আছে, যদিও সেরকম কোনো বোঝাপড়ার সন্ধান আমি পাইনি। কিন্তু আমার না পাওয়া আর মানুষের যে ধারণা তৈরি হয়, সেই ধারণা তার মধ্যে আকাশ পাতাল তফাৎ হবেই। কারণ তারা তো প্র্যাকটিক্যাল সাইডটা দেখছি যে কি হচ্ছে। তোমরা কাউকে এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারোনি, মাথা পর্যন্ত পৌঁছতে পারোনি, পাছে মাথা পর্যন্ত পৌঁছতে সেই জন্য মাঝপথে তদন্ত বন্ধ করে দিয়েছো। সব নজির আমি তুলে ধরবো, এরপর সময় আসছে। তো ইডি সিবিআই এর অপদার্থতা সম্বন্ধে আমি এটাকে বলবো, হ্যাঁ অপদার্থতা। এবং তারা এতদিন ধরে মামলা যে হচ্ছে, চলছে ওই চোপ আদালত চলছে মতো, এটা তাদের মেনে নেওয়া উচিত হচ্ছে না। তাদের উপযুক্ত পদক্ষেপ তারা জানে কি। এমন একজন পশ্চিমবাংলাকে পরিচালনা করার জন্য আজকে প্রয়োজন এমন এক নেতা, যে বর্তমান সরকার চলাকালীন পরোক্ষভাবে হাইকোর্ট থেকে সরকার চালিয়ে এসেছেন। বারবার বিভিন্ন হাইকোর্টের আদেশ দ্বারা এই পশ্চিমবাংলাকে পরিচালনা করেছেন। পশ্চিমবাংলা ভুল সিদ্ধান্ত করছে সরকার, কিন্তু তিনি হাইকোর্টের জজ থেকে সেই ভুল সিদ্ধান্তকে সংশোধন করেছেন। এসব থেকে আমরা বিরক্ত। বারে আবেদন করেও কেন্দ্রীয় সরকার সে কাজ করছে না। 355 তো জারি করাই যায়। প্রতিটা যা ঘটনা ঘটছে প্রত্যেকটা যদি দেখা যায়, তাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ একটা ফিট কেস, যেখানে 350 সংবিধানের 355 ধারা চালু করে দেওয়া যায়। একটি জিনিস আমরা গীতা থেকে শিখেছি, যারা শক্তি প্রয়োগ করে তাদের বুদ্ধি কমে যায়,
আর যারা বুদ্ধি প্রয়োগ করে তাদের বুদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি হয় এবং শক্তি প্রয়োগের থেকে বেশি সফলতা হয়। ওম। পশ্চিমবাংলা সম্বন্ধে কিছু বক্তব্য আপনাদের সামনে রাখতে চাই, আপনারা মন দিয়ে শুনবেন এবং চিন্তা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সামনে ভোট আসছে, ভোট দিতে গেলে আপনাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন আছে। এই বিষয়গুলো যদি আপনারা না জেনে ভোট দেন, আবার একটি ভুল করে বসবেন। 2019 সনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে প্রিয়মতে আমি একটি চিঠি লিখেছিলাম। সেই চিঠিটিতে মূল বক্তব্য যেটি ছিল, পশ্চিমবাংলায় একটি শ্রেণী একটি রাজনৈতিক দলের সহায়তায় তারা যে সমস্ত চুরি এবং 2 নম্বর পয়সা এক জায়গায় করছেন, সেই সমস্ত পয়সা দিয়ে প্রতিটি ঘরে ঘরে অস্ত্র ভরে রেখেছেন। প্রতিটি সেই শ্রেণীর মানুষের ঘরে অস্ত্র পাওয়া যাবে। তাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে আমি একটি চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম, রাষ্ট্রপতি শাসন লাগু করে 355, 356 কিছু লাগু করে প্রতিটি ঘরে চিরুনি তল্লাশি করা হোক। অস্ত্রশস্ত্রগুলোকে হাতে নিয়ে তারপরে ইলেকশন করে যে রাজনৈতিক দল জিতবে তারা ঠিকমতো শাসন ব্যবস্থা চালাতে পারবে। কিন্তু 355 বা 356 ধারা লাগু করার জন্য শ্রী নরেন্দ্র মোদী মহাশয়, প্রধানমন্ত্রীর এবং শ্রী অমিত শাহ মহাশয়ের, স্বরাষ্ট্রমন্ত্রীর যে অসুবিধাগুলো, সেগুলো হচ্ছে 355 বা 356 ধারা লাগু করলেই এই বোম পিস্তল অস্ত্রগুলো ঘর থেকে বেরিয়ে আসবে। তখন তারা পশ্চিমবাংলাকে সামলাতে পারবে না, কারণ এই শ্রেণীর লোকদের আর পশ্চিমবাংলার বর্তমান সরকারের সহযোগিতায় গোপনে একটি প্রোগ্রেস চলছে। সে প্রোগ্রেসটি হচ্ছে পশ্চিমবাংলাকে কি করে ভারত থেকে আলাদা করা যায়। এই বিষয়টি সবাই একটু চিন্তা করে দেখবেন এবং ভোট দেওয়ার আগে এই বিষয়টি কি করে অসফল করা যায়, এই যে একটি রাজনৈতিক দলের চেষ্টা পশ্চিমবাংলাকে ভারত থেকে আলাদা করে তার প্রধানমন্ত্রী হওয়া বা তার রাষ্ট্রপতি হওয়া, সামনের ভোটে আপনার ভোট নির্ভর করছে পশ্চিমবাংলা কিভাবে এই দুঃশাসন থেকে বেঁচে যাবে। আসুন বাংলাকে সুস্থ করি। ওম।